আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাব আয়োজিত ওয়েবিনার সিরিজ ধ্রুবতারা সংলাপের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আসিফ শাহরিয়ার, প্রেসিডেন্ট, জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাব। আজকের অনুষ্ঠানের হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি। আজকের সেশনে আমাদের স্পিকার হিসেবে যুক্ত আছেন নাইমুর রহমান ভাই। তিনি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করছেন। নাইমুর রহমান ভাই জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমানে স্টুডেন্ট অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার উল্লেখযোগ্য কিছু পরিচয় হলো, তিনি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স কাসা এর রিসার্চ ইন্টার্ন হিসেবে কর্মরত আছেন। তিনি কানাডার ডানলপ ইনস্টিটিউট, কাসা এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রজেক্ট দূরবীনের একজন ন্যাশনাল ভলান্টিয়ার। গবেষণার ক্ষেত্রে তিনি মূলত 21 সেন্টিমিটার সিগন্যালস ব্যবহার করে মহাবিশ্বের আদিম অবস্থা বা ইপক অফ রিআয়োনাইজেশন ম্যাপিং দিয়ে কাজ করছেন। আজ তিনি আমাদের সাথে ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোনমি অ্যান্ড কসমোলজি বিষয়ে আলোচনা করবেন। নাইমুর রহমান ভাই, আপনি শুরু করতে পারেন এখন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসিফ শাহরিয়ার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমাকে কি স্পষ্টভাবে শোনা যায়? জি ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা শুরু করতে পারি। তো আমরা আজকে যে টপিকের উপর কথা বলছি সেটা হলো ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোনমি অ্যান্ড কসমোলজি। যদিও টপিকটা একটু বড় আর কি আমার কাছে, কারণ অ্যাস্ট্রোনমি এবং একই সাথে কসমোলজি এটার ইন্ট্রোডাক্টরি টপিকেই অনেকগুলা পার্ট চলে আসে। তবে চেষ্টা করবো আর কি মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করে যেতে। So it's about me, myself, Naimur Rahman. I'm on the way to pursuing my undergraduate degree, though I have finished my thesis. I have some remaining exam to be done, and আমি কাসাতে ইন্টার্ন হিসেবে কাজ করছি। আসিফ যেমনটা বললো, I'm going to skip this slide. সো ফার্স্ট অফ অল আমরা শুরু করতে পারি একদম বেসিক ডেফিনেশন থেকে। যেমন আমি যদি বলি অ্যাস্ট্রোনমি, তো অ্যাস্ট্রোনমিটা আসলে কি? এটা বাংলাতে আমরা বলি হলো জ্যোতির্বিজ্ঞান। তো জ্যোতি শব্দের অর্থ কি? মানে আলো। আলো সম্পর্কিত বিজ্ঞানকে আমরা অ্যাস্ট্রোনমি বলতে পারি আর কি। তো এটা হলো মহাবিশ্বে আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে যেসব সেলেস্টিয়াল অবজেক্ট আছে সেসব সেলেস্টিয়াল অবজেক্টের অবজারভেশন, তাদের মোশন এবং তাদের ক্লাসিফিকেশন, এগুলা নিয়ে মূলত আলোচনা করে অ্যাস্ট্রোনমি। তো এটা হলো অবজারভেশন বেসড আর কি। তো এরপরে আসে অ্যাস্ট্রোফিজিক্স, কাইন্ড অফ সিমিলার, বাট আমরা অনেকেই দুইটাকে কোলাইড করে ফেলি, অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স। যদি একটু ডিফারেন্স আছে, অ্যাস্ট্রোফিজিক্সে যেটা হয়, এখানে ফিজিক্স আর ম্যাথমেটিক্স এর ল ইউজ করে অ্যাস্ট্রোফিজিক্যাল ফিনোমিনা এবং অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্ট গুলাকে ডিফাইন করা হয়। লাইক একটা গ্রহের মোশন কেমন হবে সেটা ফিজিক্সের ল দিয়ে ডিফাইন করা হয়, কিংবা একটা স্টার কিভাবে তার এনার্জি উৎপন্ন করে সেগুলোও ফিজিক্সের ল দিয়ে যখন ডিফাইন করা হয় তখন এটা আসলে অ্যাস্ট্রোফিজিক্স হয়। এটা একটা ফিজিক্সের ব্রাঞ্চ। তো এরপরে আমরা যদি কসমোলজির বিষয়ে বলি, কসমোলজিটা হলো কাইন্ড অফ সৃষ্টিতত্ত্ব। আমাদের ইউনিভার্স কিভাবে বিবর্তিত হচ্ছে, ইউনিভার্স পূর্বের অবস্থায় কেমন ছিল, আগামীতে কেমন হতে পারে, এই সম্পর্কিত বিষয়কে আমরা সাধারণত কসমোলজি দিয়ে ডিফাইন করি। তো এর পাশাপাশি আরো একটা জিনিস আছে যেটাকে আমরা অনেক সময় অনেকে গুলিয়ে ফেলি, ছোটবেলায় আমিও এমনটা করতাম, সেটাকে আমরা বলি অ্যাস্ট্রোলজি। তো অ্যাস্ট্রোলজিটা ওই যে যারা গণক আছে ওরা বিভিন্ন স্টোনের পাথর দেয়, বলে মানে কাইন্ড অফ থিং। টিভিতে আমরা হয়তো অনেকে বিজ্ঞাপন দেখি। তো ওইটার সাথে সায়েন্সের কতটুকু সম্পর্ক আই এম নট শিওর অ্যাবাউট, বাট ওইটা নট সায়েন্টিফিক আর কি। এটাকে আমরা এই চারটা জিনিসকে আমরা যদি একটু মানে ফানি ওয়েতে ডিফাইন করতে যাই তাহলে মানে একটা মিম দেখাইতে পারি আমি। জাস্ট মানে আমরা
অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স আর কসমোলজি নিয়ে পড়াশোনা করি, বাট অ্যাস্ট্রোলজি ইজ কাইন্ড অফ উইয়ার্ড, হলো মানে নট সায়েন্টিফিক। তো এটাকে আমরা যদি এই তিনটা টপিক শেষ করি তাহলে আমরা আগাইতে পারি সামনের দিকে। একদম শুরু থেকে আমরা অ্যাস্ট্রোনমির হিস্ট্রি নিয়ে শুরু করতে পারি। তো অ্যাস্ট্রোনমি ইন এনসাইন্ট সিভিলাইজেশন, একদম যখন মানুষ গুহাবাসী ছিল, গুহাতে বসবাস করতো, তখন তো এত লাইট ছিল না, লাইক আর্টিফিশিয়াল এত লাইট ছিল না, তখন থেকে মানুষ আকাশ দেখতো এবং সেই থেকে মানুষের কৌতূহল শুরু হয়। তো এটার শুরু হয়েছিল আসলে প্রাচীন মেসোপটেমিয়া আর আমল থেকে। এটা ওই যে আমাদের ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর পাশে যে সভ্যতা গড়ে উঠেছিল, এটাকে বর্তমানে আমরা ইরাকের অঞ্চল হিসেবে বলতে পারি। তো ওই আমলে আর কি মানুষ তারা দেখতো, আর হলো ওই সময়কালে বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল কোয়েশ্চেন মানুষের মাথায় আসতো, লাইক হয় ডাজ সান রাইজ অ্যান্ড সেট, অথবা স্টার কিভাবে আকাশে ফিক্সড থাকে, কিংবা চাঁদ কিভাবে তার শেপ চেঞ্জ করে। তো ইজিপশিয়ানরা স্টেলার অবজারভেশন, স্পেশালি মানে সিরিয়াস নক্ষত্রের উঠানামা, এগুলো দিয়ে নীল নদের বন্যার প্রেডিকশন করতো। আর মেসোপটেমিয়ার সিভিলাইজেশনের ওরা সিস্টেমেটিক্যালি প্ল্যানেটারি মোশন অবজার্ভ করতে পারতো, আর হলো ওরা আর ক্যালেন্ডার ডেভেলপ করছিল আর কি এগুলা থেকে। তো এরপরে আর কি ইন্ডিয়ার এরাও হলো, এই যে আমরা হয়তো নাম শুনেছি আর্যভট্ট, বরাহ মিহির, এরাও অ্যাস্ট্রোনমিতে কন্ট্রিবিউট করে। পরবর্তীতে চাইনিজ অ্যাস্ট্রোনমাররা কেয়ারফুলি বিভিন্ন কমেট, সুপারনোভার ফিনোমিনা গুলো অবজার্ভ করে আর কি। পরবর্তীতে গ্রিক অ্যাস্ট্রোনমাররাও হলো অনেক অবদান রাখে। এরা হলো এই গ্রিকদের কথা বললে আমরা হয়তো অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের কথা মাথায় চলে আসে। তো এক্ষেত্রে অ্যারিস্টটল প্রথম জিওসেন্ট্রিক ইউনিভার্স প্রপোজড করেন, দ্যাট ইজ আর্থ সেন্ট্রিক ইউনিভার্স। তিনি বলেন যে সবকিছু সূর্যের পৃথিবীর চারপাশে ঘুরতেছে, এবং তিনি কাইন্ড অফ রিলিজিয়াস ওয়েতে এটা ডিফাইন করতেন যে পৃথিবীর মানুষ উন্নত জীব, পৃথিবী পবিত্র, এজন্য পৃথিবীর চারপাশে সবকিছু ঘুরতেছে। তো মানে এইভাবে বললে মানুষ এটাকে আর কি প্রত্যাখ্যান করার সুযোগ পেত না, যেহেতু তিনি অনেকটা ধর্মের সাথে বিজ্ঞানকে রিলেট করতেন আর কি। তো পরবর্তীতে ইসলামিক বিভিন্ন সায়েন্টিস্টরা লাইক আল-বাত্তানি, আল-বিরুনি, তারপরে ইবনে আল হাইথাম, এরা অ্যাস্ট্রোনমিতেও একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউট করেন আর কি। তো 14th সেঞ্চুরিতে, আই মিন 1300 সাল এবং তার আগের সময়ে ইসলামিক ওয়ার্ল্ডে এই অ্যাস্ট্রোনমি ফ্লারিশমেন্টটা হয়। তো আর এরপরে যদি আমি মডার্ন অ্যাস্ট্রোনমির দিকে যাই, মডার্ন অ্যাস্ট্রোনমিতে জাস্ট আ মিনিট। সো মডার্ন অ্যাস্ট্রোনমিতে আর কি আমাদের গ্যালিলিও, নিউটন এরা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউট করেন। যে স্যার আইজাক নিউটন সেলেস্টিয়াল এবং টেরেস্ট্রিয়াল মেকানিক্স ইউজ করে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল দেন। পরবর্তীতে ফিজিক্যাল সায়েন্সে কোয়ান্টিটেটিভ ফিজিক্যাল সায়েন্স হিসেবে এটা আসলে আবির্ভূত হয়। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যাস্ট্রোনমির একটা ইতিহাস। তো আমরা যদি হলো এরপরে আমরা মেইন টপিকে চলে আসি, যে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ফিনোমিনা যদি অবজার্ভ করতে যাই তাহলে আমাদের কিছু ইউনিট অফ মেজারমেন্টস এর জন্য কিছু ইউনিট জানা লাগবে। লাইক আমি যদি একটু দেখাই, লাইক অ্যাপারেন্ট ম্যাগনিটিউড বলতে আমরা সাধারণত একটা স্টার কতটুক
কতটুকু উজ্জ্বল বা কতটুকু অনুজ্জ্বল সেটা দ্বারা বুঝাই। যেরকম সানের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আমরা এখান থেকে দেখতেছি অলমোস্ট -26। এটা একটা লগারিদমিক স্কেল এবং যার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড যত নেগেটিভ সেটা তত বেশি উজ্জ্বল। এবং মুনের ক্ষেত্রে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড -12। তারপর আমরা যে পোলারিস দেখি, পোলারিসের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড -1 এবং আমরা খালি চোখে সর্বোচ্চ 6 অ্যাপারেন্ট ম্যাগনিটিউড পর্যন্ত দেখতে পাই। এর উপরে আসলে আমরা খালি চোখে দেখতে পাই না, এর উপরে আমরা দেখতে গেলে টেলিস্কোপের প্রয়োজন হয়। তো এরপরে যদি আরো কিছু ইউনিটের কথা বলি, লাইক সরি লাইট ইয়ার। আমরা লাইট ইয়ার সম্পর্কে জানি যে 1 বছরে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে। তারপরে হলো পারসেক এবং অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটাকে AU বলা হয়। তো এখানে একটু ডিটেলসে ব্যাখ্যা করছি। লাইট ইয়ার তো বললাম। তো পারসেক হলো সান এবং আর্থের মধ্যে যদি আমরা 1 আর্ক মিনিট 1 আর্ক মিনিটের 60 ভাগের 1 ভাগ, আই মিন 1 আর্ক সেকেন্ড ডিফারেন্স রাখি, তাহলে ওই অ্যাঙ্গেলের জন্য যতটুকু ডিস্টেন্স আমাদের অতিক্রম করতে হয় ওইটাকে আমরা পারসেক হিসেবে ডিফাইন করি। আর পারসেক আর লাইট ইয়ারের মধ্যে সম্পর্ক হলো 1 পারসেক ইজ ইকুয়াল 3.26 অর সামথিং লাইট ইয়ার। তো এরপরে আমরা কিছু কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করতে পারি। যেমন আমাদের পৃথিবীর যদি আমরা ছোটবেলা থেকে হয়তো পড়ে আসছি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। লাইক আমি যদি এখানে পেনটা রাখি, তো আমি যদি আমার এই ওয়ালের সাপেক্ষে চিন্তা করি, নিচে আমার যে ওয়ালটা আছে এটাকে যদি জেড অ্যাক্সিস, পাশেরটা ওয়াই এবং পাশেরটা যদি এক্স অ্যাক্সিস ধরি, তাহলে ওই 3টা ডিফারেন্স দিয়ে আমি এই পেনের এক্সাক্ট পজিশনটাকে লোকেট করতে পারবো। কিন্তু আমার আকাশে যদি কোনো একটা স্টার থাকে, তাহলে হাউ টু লোকেট দিস স্টার? এখন ওই স্টারকে তো আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারি না, কারণ ওইটা কনস্ট্যান্টলি মুভিং আর আমার একটা ফ্রেম অফ রেফারেন্স লাগবে। এজন্য আমরা 2টা কোঅর্ডিনেট সিস্টেম সাধারণত ইউজ করি। একটা হলো হরিজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হলো ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমি যদি এটা দেখাতে যাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, রাইট? না ভাই, শুধু স্লাইড দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। আমার এন্টার স্ক্রিন শেয়ার করতে হবে, আই গেস। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না? জি ভাই। আচ্ছা, তো এইখানে আমরা লাইক এটা হলো আমাদের পৃথিবীর সারফেস। আমরা পৃথিবীর সারফেসে দাঁড়ায় আছি। এখানে যদি কোনো একটা স্টার থাকে, তো এটাকে আমরা হরিজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা ডিফাইন করতে পারি। এটাকে অ্যাজিমুথ অ্যালটিটিউড কোঅর্ডিনেট সিস্টেমও বলে। তো আমাদের একদম মাথার উপরে যেটা থাকে, একদম মানে আমাদের এই যে হরাইজন আছে, হরাইজনকে সাধারণত 0 ডিগ্রি, লাইক এই স্টারটা যদি আমি হরাইজনে নিয়ে আসি, তাহলে এটা হলো 0 ডিগ্রি। তো এটাকে 0 ডিগ্রি বলা হয়। তাহলে আমাদের একদম মাথার উপরে যে তারাটা থাকবে, তাহলে এটার অল্টিটিউড কত হবে আর কি, লাইক মানে স্টারটা যত উপরে আছে এটার অল্টিটিউড তত ডিগ্রি। তাহলে আমাদের এই পুরা যে একটা গোলক আছে আর একটা ডোম টাইপের আছে, এটাকে আমরা সেলেস্টিয়াল স্ফিয়ার বলি, যেখানে হলো মানে পুরো হরাইজন মিলে একটা ডোমের মতো, যেখানে
সূর্য তারাগুলো থাকে, এরকম আমরা কল্পনা করে নিতে পারি। তাহলে হরাইজন, লাইক আমার সামনে যে হরাইজন এটা হলো 0°, তারপরে আমি আস্তে আস্তে উঠবো 10°, 20°, 30°, এরপরে যখন আমি একদম মাথার উপরে যাব তো এটা হলো 90°, এবং পরে ওই পাশে যখন যাব আমার অপোজিট হরাইজনে তো ওইটার হবে তাহলে 180°। তাহলে একদম মাথার উপরে যে স্টারটা থাকে বা মাথার উপরে যে পজিশন ওইটাকে আমরা জেনিথ বলি। এই যে এখানে জেনিথ দ্বারা এই পজিশনকে দেখানো হচ্ছে। তারপরে আমরা এই যে হরাইজন পোল যদি বলি, এই যে এই গ্রিন যে পোলটা এটা হলো হরাইজন পোল, আর একদম অপোজিটে জেনিথের অপোজিটে যেটা থাকে মানে আমাদের পায়ের নিচে এটাকে ন্যাডির বলা হয়। আর মেরিডিয়ান হলো এই যে এখানে মার্ক করা, আর মেরিডিয়ান হলো এই যে লাইনটা হলো পুরো সেলেস্টিয়াল স্ফেয়ারকে দুই ভাগে মানে আপার সেলেস্টিয়াল স্ফেয়ার আর লোয়ার সেলেস্টিয়াল স্ফেয়ারকে দুই ভাগে ভাগ করায়, এটা হলো মেরিডিয়ান। তাহলে আমরা একটা স্টার যদি আমরা লাইক ইস্ট সাইড এইদিকে ইস্ট সাইডের এখানে যদি আমি একটা স্টার দেখি তাহলে এটার অ্যাজিমুথ হলো 118.9°, আর অ্যালটিটিউড হলো 44°। তো এই অ্যাজিমুথটা হলো নর্থ যে ইয়াটা আছে আমাদের, লাইক মানে নর্থ সাইড থেকে এটা এই যে ব্লু লাইন দিয়ে ডিফাইন করা আর কি। নর্থ সাইডে অ্যাজিমুথ হলো 0, তো নর্থ সাইড থেকে যত দূরে আসবো এটার অ্যাজিমুথ তত বাড়তে থাকবে। সাউথে হলো 180, ইস্টে হলো 90, আর উপরে যত যাব আমার অ্যালটিটিউড তত বাড়তে থাকবে। তাহলে আমি ধরো এইখানে দাঁড়ায় আছি, আমি পূর্ব দিকে মুখ করে দাঁড়ায় আছি, এবং আমি যদি এই সোজাসুজি একটা স্টার দেখি তাহলে আমি বলতে পারবো যে এটা মোটামুটি, আমি যদি ঠিকঠাক পূর্ব দিকেই থাকি তাহলে আমি বলতে পারি যে এটা মোটামুটি 90° অ্যাজিমুথ আর হলো 45° অ্যালটিটিউডে আছে, যদি 45° এলিভেশনে স্টারটা থাকে। তো এটা হলো অ্যাজিমুথ অ্যালটিটিউড কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা স্টারের পজিশন ডিফাইন করি। তো এটা আমরা বুঝতে পারছি কিনা সবাই মোটামুটি, যে কিভাবে স্টারের পজিশন ডিফাইন করা হয় কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে? যদি একটু রেসপন্স করো তাহলে ভালো হয়। এটা কি বুঝতে পারছি আমরা কোঅর্ডিনেট সিস্টেম? জি ভাই, জি ভাই। ওকে, আচ্ছা, হোস্ট ছাড়া অন্য কেউ কথা বললে বোধহয় একটু ভালো হয়, বিকজ অন্যদের কনসেন্ট্রেশন কেমন আই ডোন্ট নো। আচ্ছা, আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আছে আমাদের, সেটা হলো ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। এটাও কাইন্ড অফ সিমিলার অ্যাজিমুথ অ্যালটিটিউড কোঅর্ডিনেট সিস্টেমের মতো। আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটা কেমন। এটার ক্ষেত্রে রাইট অ্যাসেনশন আর ডিক্লিনেশন এই দুইটা কোঅর্ডিনেট ইউজ করে। আমরা ওইটাতে যেমন অ্যাজিমুথ অ্যালটিটিউড ইউজ করলাম, এখানে রাইট অ্যাসেনশন আর ডিক্লিনেশন, আর কাইন্ড অফ সিমিলার। লাইক আমরা যেমন এটাতে রাইট অ্যাসেনশন, এটাতে হলো ডিক্লিনেশন ওইরকম, ওইটার অ্যালটিটিউড আর ডিক্লিনেশন এখানে সেম ডিগ্রি দিয়ে প্রকাশ করে। জাস্ট রাইট অ্যাসেনশন হলো আওয়ারে প্রকাশ করা হয়। যেমন এটা হলো ওই যে গ্রিনিচ যে মেরিডিয়ান আছে, মেরিডিয়ান হলো 0° আর কি, সরি 0 আওয়ার। তো ওই মেরিডিয়ান থেকে আমি যত দূরে যাব আমার আওয়ারের এটা তত বাড়বে আর কি। তো লাইক আমি যদি এখানে একটু ইয়ে করি, যেমন এখানে আমার স্টারের পজিশন, আর এটা হলো আমার মেরিডিয়ান যে গ্রিন লাইন দিয়ে দেখানো হচ্ছে। সো মেরিডিয়ানে হলো 0, তো মেরিডিয়ান থেকে আমি যত এদিকে যাব তত হলো এটা বাড়বে, আর উপর নিচে হলো অ্যালটিটিউডের মতো ডিক্লিনেশন এখানে সেম আর কি। নিচে যদি যাই তাহলে এটা হবে মাইনাস, আর যদি মেরিডিয়ানের পাশে যাই তাহলে এই যে পুরো একটা বৃত্ত কভার করতে 24 আওয়ার, তো ওই 24 আওয়ারের রেসপেক্টে এটা এভাবে ডিফাইন করা হয়। সো আই জুম করলে বেটার হয়তো, দেখা যাচ্ছে না। আই হোপ লাইক এই যে গ্রিন লাইনের এটা হলো মেরিডিয়ান, তো মেরিডিয়ানের ভ্যালু হলো 0, তো এখান থেকে আমি যত ডানে বা বামে যাব, এখান থেকে ডান দিক থেকে শুরু হয়ে পুরো ঘুরে এসে এপাশে আসলে হলো 24 আওয়ার হবে, আর এখানে হলো উপর নিচে
ডিফাইন করবে। সো এটা বোঝা গেছে তো না কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপারটা? ওকে, গুড। আচ্ছা, এর মধ্যে যদি কারোর কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করলে অর হোস্টের মাধ্যমে কোশ্চেন নেওয়া যেতে পারে। সো দ্যাট ওয়াজ কোঅর্ডিনেট সিস্টেম। তো এরপরে হলো লাইট প্রপার্টিজ। আমরা কোঅর্ডিনেট স্টার থেকে যে হলো একমাত্র স্টার বা সেলেস্টিয়াল অবজেক্ট থেকে যে ইনফরমেশনটা পাই দ্যাট ইজ নাথিং বাট লাইট। লাইট থেকে আমরা সবকিছু হলো ডিফাইন করি আর অবজার্ভ করি। যেমন এখানে আমরা হোয়াইট লাইট দেখি সাধারণত, আমরা হয়তো ফিজিক্সের ল্যাবে করছি যে হোয়াইট লাইটকে গ্লাস প্রিজমের মধ্যে দিয়ে যখন যায় তখন এটাকে সাতটা আলোতে বিভক্ত হয়ে যায়। ছোটবেলায় পড়ছি বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, লাল। তো এটা ইনভার্স স্কয়ার ল মেনে চলে, অর্থাৎ লাইট তার সোর্স থেকে যত দূরে যাবে এর ইন্টেন্সিটি তত কমবে। লটা অনেকটা এরকম, L/4πd²। অর্থাৎ এখানে এই যে আই হলো ইন্টেন্সিটি, এল হলো এই লাইটের লুমিনোসিটি, আর ডি হলো ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স এন্ড অবজারভার। একটা সোর্স থেকে আমি যদি একটা ডি ডিস্টেন্সে থাকি তাহলে ওই ডিস্টেন্স যত বাড়বে লাইটের ইন্টেন্সিটি তত কমবে। তো এটা আমাদের পরিচিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখানে আমাদের ভিজিবল রেঞ্জ হলো 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এই রেঞ্জের বাইরে আমরা আসলে খালি চোখে দেখতে পাই না। তো এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বাম দিকে যেগুলো আছে, যেখানে হলো আস্তে আস্তে ইয়াগুলো বাড়তে থাকে, ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, লাইক আর এটা হলো এই যে E is equal h mu, এই সূত্র অনুযায়ী লেখা যায়। অর্থাৎ এটার ফ্রিকোয়েন্সি যত বাড়বে এটার শক্তি তত আর কি বেশি। এখানে h হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর হলো মিউ হলো ফ্রিকোয়েন্সি। তো এটা ফ্রিকোয়েন্সির সাথে এনার্জির সম্পর্ক হলো প্রপোর্শনাল। আর ভিজিবল রেঞ্জের বাম দিকে যে আলোগুলা লাইক এক্স রে, তারপরে গামা রে আর আল্ট্রাভায়োলেট, এগুলো আমাদের হিউম্যান বডির জন্য কাইন্ড অফ হার্মফুল, বিকজ এগুলোর শক্তি বেশি থাকে এবং হিউম্যান সেলকে পেনিট্রেট করতে পারে। বাট ভিজিবল রেঞ্জের পরের যেগুলার ফ্রিকোয়েন্সি অনেক কম এবং ওয়েভলেন্থ অনেক বেশি, লাইক এফএম রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলো আমাদের হিউম্যান বডির জন্য সেফ, কারণ এগুলোর পেনিট্রেটিং পাওয়ার মানে ইভেন ভিজিবল লাইটের থেকেও কম। তো আমরা ডিফারেন্ট টাইপ অফ টেলিস্কোপ ইউজ করি অ্যাস্ট্রোনমিতে, লাইক এক্সট্রা টেলিস্কোপ, ইনফ্রারেড টেলিস্কোপ আর ফিল্টার ইউজ করি ওই জিনিসটা মানে ভালোভাবে দেখার জন্য, অবজেক্টকে অবজার্ভ করার জন্য। লাইক আমরা ভিজিবল রেঞ্জে হয়তো দেখতে পাই আমাদের হিউম্যান বডি, এবং হিউম্যান বডির মধ্যে যদি কোনো ফ্র্যাকচার হয় আমরা এক্সরে করি, এক্সরে করে ফ্র্যাকচারটা দেখার চেষ্টা করি। ঠিক তেমনি আমরা ভিজিবল লাইটে একটা গ্যালাক্সিকে যেমন দেখি, এক্সরে করলে যেমন আমরা আমাদের হিউম্যান বডির অভ্যন্তরে দেখতে পাই, এক্সরে টেলিস্কোপের মাধ্যমেও ওইখান থেকে যে এক্সরে আসে ওই এক্সরেটা কালেক্ট করে আমরা ওই গ্যালাক্সি বা ওই সেলেস্টিয়াল অবজেক্টের অভ্যন্তর ভালোভাবে দেখে ওইটা সম্পর্কে স্টাডি করতে পারি। তো এই যে এটা আমি যদি দেখাই, এটা একটা বিড়াল, এক্সরে লাইটে বিড়ালকে আমরা এরকম দেখি, ভিজিবল রেঞ্জে এরকম দেখি, আর হলো ইনফ্রারেডে এরকম দেখি। ইনফ্রারেডে কিন্তু আমরা টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা দেখতে পাই আর কি, এটার টেম্পারেচার কেমন সেটা। আমাদের যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আছে এটাও কিন্তু ইনফ্রারেডের ছবি তুলতে পারে, এবং বলা হয়ে থাকে চাঁদে যদি কোনো মৌমাছি থাকে তাহলে ওই মৌমাছির, এবং জেমস ওয়েব টেলিস্কোপ যদি আমাদের পৃথিবীতে থাকে তাহলে ওই মৌমাছির বডি টেম্পারেচার প্রিসাইসলি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে ডিটারমাইন করা পসিবল। তো এরপরে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে একটু কথা বলতে পারি। ব্ল্যাক বডিটা আসলে কি? যে ধরনের অবজেক্ট বা যদি কোনো একটা বডি সব ধরনের লাইট হলো অ্যাবজর্ব করে আর সব ধরনের লাইট রেডিয়েট করে, তাহলে ওকে আমরা সাধারণত ব্ল্যাক বডি আর আইডিয়াল ব্ল্যাক বডি বলি। যদি এটা মানে রিয়েল লাইফে এক্সিস্ট করে না, বাট আমরা পৃথিবী সহ অন্যান্য স্টারকে ব্ল্যাক বডি হিসেবে ধরে নিই। তো ব্ল্যাক বডি রেডিয়েশন এটা ডিফাইন করে একটা লাইটের মধ্যে, লাইটের এখানে কয়েকটা স্টার দেওয়া আছে, লাইক দ্য সানের সহ 15,000 মানে
suppose a star of 15,000 Kelvin temperature, and another two star of 5,800 Kelvin and 3,000 Kelvin temperature. তাহলে আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বেশি টেম্পারেচারের যে স্টার, এটার যে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের কার্ভ দেখবো, এটাতে হয়তো ব্লু লাইটের বেশি, আর এটার পিক হলো বাম দিকে শিফট করছে, অর্থাৎ এটার ওয়েভলেন্থ হলো কম, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি বেশি, এটার লাইটের ফ্রিকোয়েন্সি বেশি। আর যেটা হলো সানলাইট স্টার, এটার ভিজিবল, এটার যে হলো ইন্টেন্সিটি পিক, এটা ভিজিবল লাইটে বেশি, এবং যেটার আরো কম তাপমাত্রা সেটার ইন্টেন্সিটি পিক আরো ডান দিকে, অর্থাৎ যেটার তাপমাত্রা যত বেশি সেটার ইন্টেন্সিটি পিক তত বামে। আর তার নিচে যে ক্ষেত্রফল, এই যে সবচেয়ে উপরেরটার, এটার ক্ষেত্রফল সবচেয়ে বেশি, অর্থাৎ এটা সবচেয়ে বেশি শক্তিশালী, এবং তারপরে তার ক্ষেত্রফল কম, অর্থাৎ তারপরে এটা শক্তিশালী। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সকল স্টারের টেম্পারেচার যত বেশি, সেই সকল স্টার হলো তত বেশি আর কি ব্লু লাইট এমিট করে, আর যে সকল মানে ব্লু এর দিকে লাইট এমিট করে, আর যে সকল স্টারের টেম্পারেচার যত কম, সেই সকল স্টার তত বেশি রেড লাইটের দিকে লাইট এমিট করে আর কি। তো এখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারি যে হটেস্ট স্টার ব্লু টু হোয়াইট লাইট এমিট করে, আর যেগুলো ঠান্ডা বা যেগুলো টেম্পারেচার কম রিলেটিভলি, সেগুলো হলো রেড টু ইনফ্রারেড লাইট এমিট করে। তো এখান থেকে আমরা হয়তো কয়েকটা অ্যানিমেশন দেখে একটু ডিটেলস বলতে পারবো হয়তো। জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা এটা ক্লিকেবল করতে হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাই। ওকে, আচ্ছা, সরি, জাস্ট এ মিনিট। আমরা এখানে ছিলাম, তো কপি করে পেস্ট করতে হবে। না, জাস্ট এ মিনিট। তো এখানে দেখতে পাই যে আমরা যদি কোনো একটা লাইক বাম দিকে, যেটা আমরা কোনো একটা অবজেক্টের টেম্পারেচার বাড়াচ্ছি, যদি বাড়াই তাহলে কেমন হবে দেখো। এখানে টেম্পারেচার আস্তে আস্তে যত বাড়তেছে, এটার 800, এটা কিন্তু আস্তে আস্তে ব্লু লাইটের দিকে ইন্টেন্সিটি শিফট করতেছে আর কি। প্রথমে টেম্পারেচার কম ছিল, প্রথমে ওই দিকে রেড লাইটের দিকে হলো রেড লাইট এমিট করতেছিল, এখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, এটার ইন্টেন্সিটি পিক আস্তে আস্তে ব্লু লাইটের দিকে শিফট করতেছে, এই যে এখানে দেখতে পাচ্ছি। তো এটা যদি আবার এটা টেম্পারেচার কমে, তাহলে আবার রিভার্স ঘটনা ঘটবে আর কি। এই যে এখানে টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে, সো এটার ইন্টেন্সিটি পিক কিন্তু আস্তে আস্তে ইয়ার দিকে শিফট করতেছে, রেড লাইটের দিকে। সো দ্যাটস হাউ ব্ল্যাক বডি রেডিয়েশন occurs. সো এরপরে আমরা আরো একটা ইয়ার মাধ্যমে হয়তো একটু দেখতে পারি, যেরকম এটা হলো সানের ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ। আমরা যে সিরিয়াস স্টার দেখি, সিরিয়াস স্টারের ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ অনেকটা এরকম। আবার আমরা যে লাইট বাল্ব, আমি বাসা বাড়িতে যে লাইট বাল্ব ইউজ করি, এটার ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ এরকম, আর্থেরটাও এরকম আর কি, নিয়ার অ্যাবাউট জিরো আর নো চেঞ্জ। ওকে, সো এখানে তাহলে একটা কোশ্চেন যদি করি যে does a hotter object emit bluer or redder light? এটা কি তোমরা বলতে পারবে যে একটা গরম, একটা অনেক বেশি টেম্পারেচারের স্টার ব্লু লাইট এমিট করবে নাকি রেড লাইট এমিট করবে? এটা কি বলা যাবে এখন? ভাই ব্লু লাইট কি? ব্লু লাইট হলো মানে একটা
একটা স্টারের টেম্পারেচার যদি বেশি হয় তাহলে এটা দেখতে কি নীল দেখাবে নাকি লাল দেখাবে? আমি একটু আগে যেটা দেখালাম, মানে ওটা কোন কোন ধরনের লাইট এমিট করবে? যত বেশি হট স্টার তত নীলের দিকে যাবে। গুড। তো এটাকে আমরা ওয়াইন্স ল এর মাধ্যমে ডিফাইন করতে পারি, যে 3 × 10⁶ ন্যানোমিটার কেলভিন বাই টেম্পারেচার টি। তো এইখানে এই দিয়ে আমরা হলো এর ইন্টেন্সিটি পিক অর ওয়েভলেন্থ পিক বের করতে পারি। আর হলো একটা হটার অবজেক্ট, ডাজ আ হটার অবজেক্ট এমিট মোর অর লেস লাইট? এখানে হটার অবজেক্ট যত যত হট হবে এটা এটা তত ব্লু লাইট এমিট করবে, এর আগে বললাম। আর এটাকে হলো স্টিফান বোলসম্যান ল এর সাথেও করা যায়, I is equal সিগমা টি টু দি পাওয়ার 4, অর্থাৎ এর সারফেস টেম্পারেচার, এর সারফেস যত বেশি, এই যে এখানে এটার এই কার্ভের নিচে সারফেস যত বেশি, ওই স্টারটার ইন্টেন্সিটি তত বেশি, স্টার লাইটের ইন্টেন্সিটি তত বেশি, এবং এটা তত বেশি পাওয়ারফুল। তো এরপরে কালার স্টার এন্ড দেয়ার টেম্পারেচার। এখন তাহলে আমরা স্টার কালার দেখে বলতে পারি যে কোনটা টেম্পারেচার বেশি, কোনটা টেম্পারেচার কম? জি। এই যে এখানে লাল স্টার গুলো আছে, অর্থাৎ এগুলা হলো তুলনামূলক কম তাপমাত্রার স্টার। আবার যদি আমরা নীলের দিকে যাই বা সাদার দিকে যাই, তাহলে নীলের দিকে গেলে এটা তুলনামূলক বেশি তাপমাত্রার এই স্টার গুলা তাপমাত্রা বেশি। আর ইন্টারেস্টিংলি, যে স্টারের তাপমাত্রা যত বেশি, ওই স্টার কিন্তু তত লাইফ টাইম কিন্তু তত কম। কারণ ওই স্টারের ক্ষেত্রে ওইটার কি বলে, ওই যত তাপমাত্রা যত বেশি হবে, ওইটার মানে বেশি তাপমাত্রা মেনটেন করার জন্য ওরে বেশি জ্বালানি পোড়াইতে হবে, রাইট? তো জ্বালানির পোড়ানোর রেট যদি বেশি হয়, তাহলে খুব দ্রুত ওর জ্বালানি ফুরিয়ে যাবে, স্টারটার সুপারনোভা এক্সপ্লোশন খুব তাড়াতাড়ি হবে। এজন্য সাধারণত এটার স্টারের টেম্পারেচার যত বেশি হয়, ওইটার লাইফ টাইম তত কম হয়। আর সানলাইট স্টার কিংবা যে স্টার গুলো যত ঠান্ডা হয়, যত কম তাপমাত্রা হয়, ওই স্টার গুলো তত বেশি সময় ধরে সাস্টেইন করে। তো আমরা এখন এই যে এইচআর ডায়াগ্রাম, এটাকে এইচআর ডায়াগ্রাম বলা হয়, হলো স্টারের সারফেস টেম্পারেচার আর লুমিনিসিটি যদি একটা এই দুইটাকে যদি একটা গ্রাফে প্লট করি, তাহলে আমরা যেটা পাই এটাকে এইচআর ডায়াগ্রাম বলে। এবং এই যে নিচে যে এক্স অ্যাক্সিস বরাবর, এটা কিন্তু ডিক্রিজিং টেম্পারেচার, মানে ডান দিকে যদি আমরা যাই তাহলে এটা টেম্পারেচার ডিক্রিজ করবে, আর বাম দিকে যদি যাই তাহলে এটা টেম্পারেচার ইনক্রিজ করবে। মানে টিপিক্যাল গ্রাফের মতো না, এটা একটু কাইন্ড অফ রেসিপ্রোকাল। তো আমরা এখানে স্টার টাইপ ডিফাইন করা আছে। স্টার টাইপ হলো ও টাইপ স্টার, বি টাইপ স্টার, এ টাইপ স্টার, এফ টাইপ স্টার। এখানে যে ও টাইপ স্টার সবচেয়ে হট, বি টাইপ স্টার, তারপরে এ টাইপ স্টার, তারপরে এরকম আর কি। তো সবচেয়ে কুল হলো এম টাইপ স্টার। আর এগুলো মনে রাখার একটা কমন নেমোনিক আছে, লাইক ও ও বি ফাইন গার্ল, কিসমি, মানে এই টাইপের আর কি। এই নেমোনিক গুলো মনে রাখার, এই স্টার টাইপ গুলো মনে রাখার জন্য। তো এখানে একদম সানের দিকে যদি আমি যাই, সানলাইট স্টারের দিকে, এটা জি টাইপ স্টার, এখান থেকে দেখতেছি জি টাইপ স্টার। আর এটার সোলার ভর হলো 1 আর কি, 1 সোলার মাস, মানে সূর্যের যেটা ভর। তো এখানে মাস দিয়ে করা আছে। আর যদি আমরা এই হার্টজ-ফার্ন-রাসেল ডায়াগ্রামের উপরের দিকে যাই, তাহলে আমরা বেটেলজিউস, সেন্টারিস এগুলো দেখতে পাই। এগুলো সব সুপার জায়ান্টস আর কি। এগুলার টেম্পারেচার কম, কিন্তু সাইজ অনেক বেশি আর কি। আর যদি একদম উপরে বামে যাই, তাহলে এইগুলার ভর সবচেয়ে বেশি এবং টেম্পারেচারও সবচেয়ে বেশি। তো এখানে হার্টজ-ফার্ন-রাসেল ডায়াগ্রামের প্লটের মাধ্যমে মানে একটা স্টারের টেম্পারেচার এন্ড ওই স্টারের সাইজ সম্পর্কে আমরা প্রিসাইসলি জানতে পারি আর কি। তো এরপরে যদি যাই, তো এই যে স্টার গুলো অবজার্ভ করি সাধারণত টেলিস্কোপে। তো সাধারণত আমরা টেলিস্কোপের বিভিন্ন টাইপ নিয়ে এখন আলোচনা করতে পারি, যে এই কি ধরনের টেলিস্কোপ আমরা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনে ইউজ করি এবং এগুলা আসলে কিভাবে কাজ করে। তো ইন জেনারেল আমরা দুই ধরনের টেলিস্কোপ সম্পর্কে হয়তো জানি।
যেটাতে একটাতে রিফ্লেক্টিং টেলিস্কোপ আর একটা হলো রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, আর রিফ্লেক্টর এন্ড রিফ্র্যাক্টর, একটাতে মিরর ইউজ করে আর একটাতে হলো লেন্স ইউজ করে। তো প্রথমে আসতেছে রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, যেটাতে সাধারণত লেন্স ইউজ করা হয় এবং যেটার আইপিস হলো পেছনের দিকে থাকে, বা পেছনের দিকেই আর কি থাকে। তো এখানে লাইক এই ক্ষেত্রে লাইট হলো ডিস্টেন্ট অবজেক্ট থেকে আসে, লেন্সে আপতিত হয় এবং আইপিসে গিয়ে মিলিত হয় এবং আইপিসে আমরা এটা দেখতে পাই, অনেকটা এইভাবে কাজ করে। বাট রিফ্লেক্টিং টেলিস্কোপের একটা সমস্যা আছে, সেটা হলো ক্রোম্যাটিক অ্যাবেরেশন। মানে আমরা যেমন এটাকে বর্ণাপেরণ বলা হয় বাংলাতে যদি বলি, যেমন আমরা দূরের যে বিল্ডিং গুলা দেখি, যদি আমরা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি বা টেলিস্কোপ বা দূরবীন ইউজ করি, তাহলে দেখি যে অনেকটা অস্পষ্ট বা কালার গ্রেডিং এ একটু মানে প্রবলেমেটিক টাইপের। যেমন এখানে একটা ছবি আছে, তো এরা ওই যখন ডিস্টেন্স অবজেক্ট থেকে লাইট আসে তখন এই লেন্সের এই যে এইগুলা একটু ডিফ্লেক্ট হয়ে যায়, এটা একটা অপটিক্যাল প্রবলেম। এটা এখন আস্তে আস্তে বিভিন্ন কোটিং ইউজ করার মাধ্যমে এটা মানে ইয়া করা হয়, মিনিমাইজ করা হয়, বাট স্টিল এটা একটা প্রবলেম রিফ্লেক্টিং টেলিস্কোপের। বাট এই ক্ষেত্রে রিফ্লেক্টিং টেলিস্কোপের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না, বিকজ এখানে আমরা মিরর ইউজ করি। এই যে রিফ্লেক্টিং টেলিস্কোপ, এইটাকে নিউটনিয়ান টেলিস্কোপ বলা হয়, আর এই টেলিস্কোপের আইপিস সাধারণত সামনের দিকে থাকে। আই মিন যেখান থেকে আলো ঢোকে ওইখানেই থাকে সাধারণত আইপিস। এই ক্ষেত্রে লাইট আসে, লাইট এসে মিররে আপতিত হয় এবং এক জায়গায় মিলিত হয়, সেখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা মিরর বসাই এবং ওই মিরর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইট হলো আইপিস এর মধ্যে দিয়ে ঢুকে এবং আমরা ওইটা চোখে দেখতে পাই। আরো এক ধরনের টেলিস্কোপ আছে যেটাকে আমরা বলি ক্যাটাডাপ্টিক টেলিস্কোপ। সেই টেলিস্কোপ একই সাথে মিরর এবং লেন্স ইউজ করা হয়, যেমন এই ধরনের টেলিস্কোপ। এই যে এখানে সামনে জেনারেলি কাঁচ থাকে, তো এখানে লাইট আসে, লাইট এসে লেন্সে আপতিত হয়, কনকেভ লেন্স, অবভিয়াসলি কনকেভ লেন্স আপতিত হয় এবং পরবর্তীতে আরেকটা মিররে আপতিত হয় এবং আইপিসে মিলিত হয়। এই তিন ধরনের টেলিস্কোপ সাধারণত গ্রাউন্ড বেজে ইউজ করা হয়। এছাড়াও গ্রাউন্ডে রেডিও টেলিস্কোপ বসানো হয়। আবার স্পেসে আমরা অনেক টেলিস্কোপ পাঠাই, লাইক হাবল স্পেস টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এগুলো হলো খুবই বিখ্যাত এবং খুবই ওয়েল নন দুইটা টেলিস্কোপ। হাবল স্পেস টেলিস্কোপ 1990 সালের দিকে উৎক্ষেপণ করা হয়েছে আমাদের আর্থ সারফেস থেকে প্রায় 500 কিলোমিটার উপরে, যেটা এখনো অ্যাক্টিভ স্টেজে আছে। আর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এটা হলো রিসেন্টলি কয়েক বছর আগে উৎক্ষেপণ করা হয়েছে এবং এটা স্টার্নিং কিছু ইমেজ পাঠাচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত। তো এইগুলো হলো স্পেস বেসড টেলিস্কোপ, আর আগে আমরা যেগুলো দেখলাম ওইগুলো ছিল গ্রাউন্ড বেসড টেলিস্কোপ আর কি। তো এরপরে যদি আমরা যাই, তো লুকিং থ্রু দ্য নাইট স্কাই, আমরা এখন টেলিস্কোপ দিয়ে তো আকাশ দেখি, তাই না? তো আমরা আকাশের আমরা যদি একদম সোলার সিস্টেম নিয়ে চিন্তা করি, আমাদের সোলার সিস্টেমে একদম সেন্টারে আছে সূর্য এবং সূর্যের চারপাশে আমাদের যে মেইন সোলার যে ইয়াগুলো আছে, প্ল্যানেট গুলো আছে, লাইক মার্কারি, ভেনাস, জুপিটার, ইউরেনাস, নেপচুন। তো এই প্ল্যানেট গুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো জোভিয়ান প্ল্যানেট আর একটা হলো টেরিস্টেরিয়াল প্ল্যানেট। এখন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এই চারটা প্ল্যানেটকে টেরিস্টেরিয়াল প্ল্যানেট বলা হয় আর বাকি প্ল্যানেট গুলাকে জোভিয়ান প্ল্যানেট বলা হয়। টেরিস্টেরিয়াল প্ল্যানেট গুলা সাধারণত হলো রকি সারফেসের হয়। এই প্ল্যানেট গুলো সাধারণত চাঁদ থাকে না বা থাকলেও রেয়ারলি একটা দুইটা থাকে, যেমন পৃথিবীর একটা চাঁদ, মঙ্গলের ডিমোস, ফেবুস দুইটা চাঁদ। তো এই প্ল্যানেট গুলা রকি সারফেসের হয় আর এইগুলার অ্যাটমসফিয়ার হয় থিন, খুবই পাতলা অ্যাটমসফিয়ার হয়। আর বাকি যে প্ল্যানেট গুলা জোভিয়ান প্ল্যানেট, এগুলা হলো আকারে অনেক বড় হয়, এগুলা সাধারণত গ্যাস জায়ান্ট বলা হয় এবং এই প্ল্যানেট গুলার গ্র্যাভিটেশনাল ফিল্ড অনেক পাওয়ারফুল হয়। এগুলা আমাদের যেমন বৃহস্পতি গ্রহ আমাদের সৌরজগতের অধিকাংশ যে অ্যাস্টেরয়েড আর এক্সট্রা সোলার অবজেক্ট বৃহস্পতি গ্রহে এসে আপতিত হয়, যে কারণে হয়তো পৃথিবী সহ অন্যান্য গ্রহ
বেঁচে যায় আর কি। তো এই যে এই সোলার সিস্টেমের পর এই যে এই দুইটা গ্রহের মাঝখানে একটা বেল্ট থাকে, এটাকে কাইপার বেল্ট বলা হয়। এখানে বিভিন্ন ধরনের অ্যাস্টেরয়েড থাকে এবং এগুলাকে গ্রহ বলা হয় না, এগুলা হলো আমাদের সোলার সিস্টেমের এই অংশ, সোলার সূর্যের চারপাশে আর কি অবস্থিত হয়। তাহলে আমরা মেইন সোলার অবজেক্ট আর হলো আউটার স্পেস অবজেক্ট, আমাদের এই পুরো নাইট স্কাইকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। তো এই যে সোলার সিস্টেমে এই গ্রহগুলো আছে, তো মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার। তো একটা কোশ্চেন আসতে পারে যে এই গ্রহগুলোর নামকরণ কিভাবে, মানে নামকরণ কে করলো বা যে আবিষ্কার করছে সেই নাম দিছে নাকি র্যান্ডমলি আসছে? কারো কোনো আইডিয়া আছে গ্রহের নামকরণ কিভাবে করা হয়েছে? ভাই শুনছিলাম যে দেবতাদের নামে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, ইউর রাইট, থ্যাংক ইউ। এখানে কিছু রোমান গড আছে, সেই সময় কিছু রোমান গড ছিল, এখন আছে কিনা জানি না, আই ডোন্ট নো। তো ওই রোমান গডদের নাম অনুযায়ী এই গ্রহগুলোর নামকরণ করা হয়। যেমন ধরো মার্স, এটাকে বলা হয় গড অফ অর, জুপিটার গড অফ গডস, তারপরে ভেনাস গড অফ লাভ, গডেস অফ লাভ, গডের ফেমাইন ফর্ম। অ্যাফ্রোদিটিকেও গডেস অফ লাভ বলা হয় আর কি। তারপর অ্যাপোলো গড অফ সান। তো এই গডদের নাম অনুযায়ী সেই সময়ের সোকাল গডদের নাম অনুযায়ী সেই সময় আর কি প্ল্যানেট গুলোর নামকরণ করা হয়েছিল। তো আমাদের সোলার সিস্টেমের একদম সেন্টারে আছে সান। তো এই সানকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, তো সানের সেন্টারে থাকে কোরের পরে রেডিয়েটিভ জোন, তারপরে কনভেকটিভ জোন। তো এখানে আসলে বিস্তারিত আলোচনা করা যায় কিভাবে কোর থেকে একটা ফোটন কনভেকটিভ জোনে আসে এবং সেইখান থেকে রেডিয়েশন আকারে বের হয়। এখান থেকে বের হইতে অনেক সময় লাগে কোর থেকে কনভেকটিভ জোনে আসতে, যদিও মানে মানে অনেক সময় লাগে। লাইক তুমি একটা প্লেসে আসো, মানে অনেক ভিড়ের মধ্যে ধরো আসো তুমি, তো তুমি যদি ভিড়ের সেন্টারে থাকো তাহলে সেন্টার থেকে একদম তোমার সার্কামফারেন্সে আসতে বা ভিড়ের বাইরে আসতে তোমার অনেক সময় লাগবে। তো এই সানটা এত বেশি ডেন্স যে ওই সেন্টার থেকে ফোটনটা সারফেসে আসতে অনেক সময় লাগে আর কি। আর সানের সারফেস টেম্পারেচার আমরা অনেকে জানি 5800 কেলভিন। বাট সানের সারফেসের মানে ওপরেই যে করোনাল লেয়ার, এই করোনাল লেয়ারের টেম্পারেচার নিয়ার অ্যাবাউট মিলিয়ন কেলভিন। তো এটা এখনো পর্যন্ত একটা আনসলভড প্রবলেম আমাদের অ্যাস্ট্রোনমিতে, অ্যাস্ট্রোফিজিক্সে, যে সারফেস টেম্পারেচার 5800 কেলভিন বা 6000 কেলভিন হওয়া সত্ত্বেও করোনার টেম্পারেচার কেন এত বেশি? এটা একটা মানে আনসলভড প্রবলেম। তোমাদের মতো সায়েন্টিস্ট, ইয়ং সায়েন্টিস্টরা হয়তো সলভ করবে ইন ফিউচারে। আর এছাড়াও সান থেকে প্রমিনেন্স বের হয়, যেটাকে আমরা পরবর্তীতে সোলার ফ্লেয়ার বলি। তো এরপরে সানে অনেক গ্র্যানিউল থাকে, এগুলা যখন ফাঁকা স্থান থাকে এটাকে সানস্পট বলে। সানস্পটের একটা সাইকেল আছে, তো ওইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু এই যে সানস্পটের সাইজ গুলা কিন্তু অনেক বড় আর কি, এগুলার মধ্যে দিয়ে কয়েকটা পৃথিবী তুমি ঢুকে ফেলতে পারবা। তো এটা একটা ছবি। হ্যাঁ ভাই মানে সূর্যের তাপমাত্রা পরিমাপ করে, এর পেছনে মানে কাহিনী কি থাকে ভাই, মানে কিভাবে পরিমাপ করে এটা? এটা টেম্পারেচার তো পরিমাপ করে। এখন সোলার প্রোব পাঠানো হয়েছে, তো সোলার প্রোবে লাইক পার্কার সোলার প্রোব সহ আরো অনেকগুলো সোলার প্রোব, ওইগুলো আরো প্রিসাইসলি টেম্পারেচার পরিমাপ করতে পারে। আর এটার যে টেম্পারেচার পরিমাপ করার তো সূত্র আছে, মানে এটার ওই সূত্র দিয়েও করা যায়। আবার হলো এর মেজারমেন্টের মাধ্যমে টেম্পারেচারটাই করে অ্যাবজর্পশন লাইন, মানে এটার যে আসে, এটার যে লাইট আসে, এই লাইটের হলো কি কি সানের মধ্যে কি কি এলিমেন্ট আছে সেগুলো এই যে অ্যাবজর্পশন লাইন দিয়ে বের করা যায়, এবং একই সাথে এটা টেম্পারেচারও বের করা যায়। ওই অ্যাবজর্পশন লাইন কোনটা অ্যাবজর্ব করতেছে ওই ওই দিয়ে আর কি। তো এইভাবেই করে আর কি, মানে সূর্য সহ অন্যান্য যেসব স্টার আছে ওই স্টার গুলার এইভাবেই টেম্পারেচার ক্যালকুলেট করে। তো এই যে সান, এটা আমাদের চিটাগাং থেকে তোলা মাহাথিরের
এটা এই যে বাম পাশে যেটা দেখতেছো এখানে অনেকগুলো সোলার ফ্লেয়ার প্রমিনেন্স টাইপের আছে, আর এখানে একটা সানস্পটও দেখা যাচ্ছে। তো এটা সানের ছবি। আমরা টেলিস্কোপ দিয়ে সরাসরি সান দেখি না, কারণ হলো কিছু ইয়া থাকে, এটা দেখাটা আসলে অনেক হার্মফুল। মানে টেলিস্কোপও তো নষ্ট হবে, চোখও নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য অলওয়েজ উই শুড ইউজ আ সোলার ফিল্টার বিফোর অবজার্ভিং সান। অ্যান্ড ইকুইলিব্রিয়াম স্টার, হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম স্টার, মানে স্টারটা আসলে কিভাবে ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। আমাদের সানের যেটা দেখলাম, সানের মধ্যে কিন্তু ফিউশন রিয়াকশন সবসময় হতে থাকে। লাইক এর মধ্যে থাকে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন মিলে হিলিয়াম, তারপরে হিলিয়াম দুইটা মিলে লিথিয়াম, এবং এভাবে আয়রন পর্যন্ত চলতে থাকে। তো মানে এই প্রক্রিয়াটা তো ইনফিনাইট না, তাই না? এটা তো ফাইনাইট একটা প্রক্রিয়া। মানে সানের যে যত জ্বালানি আছে, কোনো একটা মানে নট অনলি সান, সব স্টারের ক্ষেত্রে বলতেছি, কোনো এক সময় হয়তো জ্বালানিটা শেষ হয়ে যাবে, তাই না? তখন কি হবে? তো সানের আবার কিন্তু একটা গ্র্যাভিটেশনাল পুলও আছে। তো হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে মানে একটা স্টারের যে ফিউশন রিয়াকশনের কারণে এটার এনার্জি বাইরের দিকে যাইতে চাই, আর হলো গ্র্যাভিটি এটাকে মানে সেন্টারের দিকে পুল করে। মানে এই দুইটা অ্যাকশন এবং রিয়াকশন যখন ইকুয়াল হয়, তখন একটা স্টার ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। লাইক যতগুলো স্টার আমরা এখন দেখি, ওদের গ্র্যাভিটেশনাল পুল মানে ইন্টারনাল পুল আর এক্সটার্নাল পুল সমান হওয়ার কারণে ওরা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। কিন্তু কোনো এক সময়ে এর সেন্টারের যে সব জ্বালানি আছে, জ্বালানিগুলো তো শেষ হয়ে যাবে, তাই না? সব হাইড্রোজেন ধরো যে ফিউশন রিয়াকশন করতে করতে আয়রন সহ অন্যান্য ভারী মৌলে পরিণত হবে, তখন কি হবে? তখন তো ওই যে গ্র্যাভিটিটা প্রমিনেন্ট হয়ে যাবে, গ্র্যাভিটি বেশি হয়ে যাবে হলো ইন্টারনাল রিয়াকশনের তুলনায়। তখন ওই গ্র্যাভিটি বেশি হয়ে যাওয়ার কারণে চারিদিক থেকে শ্রিঙ্ক করবে, মানে এরকম চুপসে যাবে, এবং ওইটার একটা বিস্ফোরণ ঘটবে, লাইক সুপারনোভা বিস্ফোরণ। ওই যে একবার হয়েছিল না, হলো একটা সাবমেরিন, টাইটান নামে একটা সাবমেরিন সমুদ্রের অভ্যন্তরে গিয়ে ওইটা বিস্ফোরিত হয়েছিল। ওইটাকে কি বলে? এক্সপ্লোড, মানে পানির চাপে ওইটা একদম চুপসে যায়। তো স্টারের ক্ষেত্রে এরকম হয়, মানে চুপসে তো যায় না, এত বেশি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকে, ওই বেশি অ্যাট্রাকশনের কারণে সবকিছু চুপসে গিয়ে একটা বিস্ফোরণ হয়, এবং বিস্ফোরণের পরে সুপারনোভার বিস্ফোরণ হয়, এবং সেন্টারে কিছু একটা অবশিষ্ট থাকে যেটাকে আমরা হোয়াইট ডর্ফ বলি আর কি। এইভাবে মূলত স্টার সমূহ ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। তো এটা এখানে আমি লাইফ সাইকেল অফ স্টারের লাইফ সাইকেল দেখানোর চেষ্টা করছি। সো এখানে বার্থ পজিশনের পর থেকে আমরা এখন 4.5 বিলিয়ন ইয়ার্সে আছি। তো দেখা যাবে স্টার 10 বিলিয়ন ইয়ার্সে রেড জায়ান্টে, মানে আমাদের সান 10 বিলিয়ন স্টার ইয়ার্সে রেড জায়ান্টে পরিণত হবে, এবং এটা হয়তো বৃহস্পতি গ্রহ পর্যন্ত বড় হয়ে যাবে। তারপরে এর একটা সুপারনোভা বিস্ফোরণ ঘটবে, এবং শেষে হোয়াইট ডর্ফে পরিণত হবে। ওই যে মানে এখন থেকে 5.5 বিলিয়ন বছর পরে স্টারের সেন্টারে যেসব জ্বালানি আছে, জ্বালানিগুলো শেষ হয়ে যাবে, এবং শেষ হয়ে যাওয়ার কারণে ওই সানের যে গ্র্যাভিটি ওইটাকে চুপসে ফেলবে, এবং চুপসে ফেলে একটা বিস্ফোরণ, এবং সবশেষ হয়তো সুপারনোভা বিস্ফোরণের পরে একটা হোয়াইট ডর্ফ অবশিষ্ট থাকবে। তো এগুলা ছিল আমাদের মেইন সোলার অবজেক্ট। এখন যদি আমরা আরেকটু বাইরের দিকে যাই, মানে সোলার সিস্টেমের বাইরে যাই, তাহলে আমরা কিছু ডিপ স্কাই অবজেক্ট দেখতে পারবো। লাইক এটা হলো প্লেটস ক্লাস্টার, আমার তোলা ছবি। এটা হলো ক্র্যাব নেবুলা, এটা হলো একটা সিলভার গ্যালাক্সি, একটা গ্যালাক্সি। এটা হলো একটা স্টার ফমালহার্ট, এটা হলো একটা গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা, এবং এটা হলো আরেকটা গ্যালাক্সি ট্রায়াঙ্গুলাম। এগুলো সব আমি তুলছিলাম আর কি 2023-এর শেষের দিকে। তো এগুলো হলো সোলার সিস্টেমের বাইরে আর কি, মানে ডিপ স্কাই অবজেক্ট বলে এদেরকে। তো আমরা হয়তো একটু জানবো ডিপ স্কাই অবজেক্ট সম্পর্কে। তো ফার্স্ট অফ অল ইট কামস উইথ গ্যালাক্সি। মানে তো গ্যালাক্সিকে আমরা হাবল ক্লাসিফাই করে গেছিল এলিপ্টিক্যাল গ্যালাক্সি, স্পাইরাল গ্যালাক্সি, ইরেগুলার গ্যালাক্সি, আরো কিছু আছে, বেয়ার্ড এলিপ্টিক্যাল। তো এটাকে যেমন এইগুলো আর কি এইভাবে ডিফাইন করা যায়।
যেগুলোর সাইজ ডিফাইন করা যায় না আসলে, ওইগুলোকে ইরেগুলার গ্যালাক্সি বলা হয়। আর যেগুলোর বাহু থাকে বিভিন্ন স্পাইরাল আকৃতির, স্পাইরাল গ্যালাক্সি, আর এবং যেগুলো এলিপসের মতো দেখতে, ওইগুলাকে ইলিপ্টিক্যাল গ্যালাক্সি বলা হয়। তো এইখানে আমার দুইটা গ্যালাক্সির ছবি দেওয়া আছে, বাম পাশেটা ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি এবং ডান পাশেটা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এই দুইটাই আমার তোলা ছবি। তাহলে মানে বেসড অন ইউর প্রিভিয়াস ক্লাসিফিকেশন, তাহলে এই দুইটা গ্যালাক্সির নাম বলতে পারবা? মানে বাম পাশেরটা কি টাইপ গ্যালাক্সি আর ডান পাশেরটা কি টাইপের গ্যালাক্সি? কে বলতে পারবে? বাম পাশেরটা স্পাইরাল। লেন্টিকুলার তো এখানে ডিস্ক, ডিস্ক। ডিস্কও বলি নাই, ডিস্ক টাইপ তো হাবল ক্লাসিফাই করে নাই। এটা এলিপ্টিক্যাল হইতে পারে কিনা, এটা অনেকটা এলিপসের মতো আর কি। মানে মানে এটা কিন্তু মানে সব কিছু আসে নাই, জাস্ট সেন্টার আসছে, কিন্তু এটা একটা এলিপসের মতোই, তো এলিপ্টিক্যাল গ্যালাক্সি বলা যায়। ওকে, দেন এখন আমরা কিন্তু এই গ্যালাক্সি ক্লাসিফিকেশন গুলো নিজেরাও করতে পারি। মানে এটা কাইন্ড অফ সিটিজেন সায়েন্স। আমি যদি এটা একটু দেখাই, আমি কি এটা দেখাবো একটু? গ্যালাক্সি মানে জুনিভার্স বলে একটা সাইট আছে, জুনিভার্সে আমরা যদি যাই এবং এখানে অনেকগুলা প্রজেক্ট আছে, সিটিজেন সায়েন্সের প্রজেক্ট। মানে এখানে এই প্রজেক্ট গুলা নিয়ে সায়েন্টিস্টরাই কাজ করে, বাট আমাদের মতো বা তোমাদের মতো এরা হলো গিয়ে ওইখানে অবজার্ভ কন্ট্রিবিউট করতে পারবা। তার মানে এই না যে ওই রিসার্চ পেপারে তোমার নাম আসবে, বাট ইউ আর কন্ট্রিবিউটিং সামথিং দ্যাট হেল্পস ম্যানকাইন্ড। তো এখানে গ্যালাক্সি জু বলে একটা প্রজেক্ট আছে, এই যে এখানে সার্চ দিবা গ্যালাক্সি জু। সো ফার্স্ট অফ অল এখানে গিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। সো রেজিস্ট্রেশন করে তারপরে হলো যাইতে হবে। তো এখানে গ্যালাক্সি জু বলে, এখানে যদি তুমি এখানে কিছু গ্যালাক্সি তুমি পাবা, এই যে গেট স্টার্টে যদি ক্লিক করো, যেখানে তোমাকে এই গ্যালাক্সি গুলোকে ক্লাসিফাই করতে বলবে। যেরকম এখানে একটা টাস্ক দিছে, এই যে গ্যালাক্সি, তো এটা কেমন দেখতে, এটা কি স্মুথ নাকি ফিচার্স আর ডিস্ক, স্টার আর্টিফ্যাক্ট আর বেডরুম, মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো তুমি অ্যান্সার করবা। কোয়েশ্চেন অ্যান্সার করার পরে এবং তুমি চাইলে হলো তুমি তো একটা সার্টিফিকেটও পাইতে পারো। লাইক মানে তুমি যখন কয়েকটা গ্যালাক্সি করবা, তো তোমার নিজের প্রোফাইলে গিয়ে সার্টিফিকেটও জেনারেট করতে পারবা। আমি তোমাকে দেখাই। এই যে এখানে এই যে আমি করছিলাম একটা প্রজেক্টে, সো জাস্ট ইউনিভার্সে যাইতে হবে। আমি এটা খুঁজে পাচ্ছি না, যাক এখানে কোথায় জানি আছে। ওকে, তো ওইখানে আর কি গ্যালাক্সির গুলো ক্লাসিফাই করে তোমরা ইয়া অনুযায়ী সনদপত্র পেতে পারো। তো এরপরে আসতেছে নেবুলা আর কি, আউটার স্পেস অবজেক্টে যদি যাই, তো নেবুলা গুলা অনেক ইন্টারেস্টিং। লাইক বাম পাশে যেটা ক্র্যাব নেবুলা, তারপর রাইন নেবুলা, রিং নেবুলা, এটা পিলার অফ ক্রিয়েশন বা ইগল নেবুলাও বলে অনেকে। তো এই যে ডান পাশে নিচে যেটা রিং নেবুলা, এটার সেন্টারে দেখতেছে একটা স্টার আছে, এটা হলো এই নেবুলার হোয়াইট ডর্ফ আর কি। তো এরকম আর কি, নেবুলার সেন্টারে একটা হোয়াইট ডর্ফ অবশিষ্ট থাকে। তো এরা হলো এটা ল্যাটিন ওয়ার্ড মিস্ট অর ক্লাউড থেকে আসছে, যেগুলো হলো টাইপ অফ ইন্টারস্টেলার ক্লাউড কম্পোজড অফ ডাস্ট পার্টিকেল, হাইড্রোজেন গ্যাস আর প্লাজমা। এগুলো স্টেলার নার্সারি বলা হয় বা বার্থ প্লেস অফ স্টার বলা হয়, কারণ এই ইন্টারস্টেলার ডাস্ট আর ক্লাউড গুলো পরবর্তীতে গ্র্যাভিটেশনাল পুলের মাধ্যমে একত্রিত হয় এবং একত্রিত হয়ে নতুন নতুন স্টার ফর্ম করে আর কি। আউটপ্লেস ইন ইউনিভার্স। আমরা অ্যাকচুয়ালি ইউনিভার্সের কোথায় আছি? এখন আমি কোথায় বসে আছি? আমি এখানে বসে আছি, আমার গ্রামের বাড়ি যশোরের গোলপাড়া আমার গ্রামের নাম। তো এইটা কোথায়? এটা হলো বাংলাদেশে, লাইক বাংলাদেশের একদম ওয়েস্টার্ন পার্টে।
তাহলে আমাদের বাংলাদেশ কোথায়? বাংলাদেশ যদি আমি বলি, বাংলাদেশ হলো আর্থের মধ্যে একটা দেশ। তাহলে আমরা আর্থে আছি আর কি। এখন আর্থ কোথায়? আর্থ এক্স্যাক্টলি সোলার সিস্টেমে আছে। তো এটা সোলার সিস্টেমে। এরপরে এই সোলার সিস্টেমটা কোথায়? সোলার সিস্টেম গুলো হলো অনেকগুলা সোলার সিস্টেম আর স্টার সিস্টেম লাইক প্রক্সিমা সেঞ্চুরাই, আলফা সেঞ্চুরাই, এরা মিলে তৈরি করে হলো একটা সোলার ইন্টারস্টেলার নেইবারহুড। এটা হলো সোলার সিস্টেমের নেইবার আর কি। তো এরকম অসংখ্য ক্লাস্টার অফ ইন্টারস্টেলার নেইবারহুড একত্রিত করে মিল্কি ওয়ে গ্যালাক্সি তৈরি হয়। মিল্কি ওয়ে গ্যালাক্সি, তারপর অনেকগুলা গ্যালাক্সি লাইক একটু আগে যেসব গ্যালাক্সি দেখলাম, ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি, তারপরে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, অনেকগুলা গ্যালাক্সি একত্রিত হয়ে একটা লোকাল গ্রুপ তৈরি হয়। তারপরে এরকম অনেকগুলা লোকাল গ্রুপ তৈরি হয়ে আমাদের ভার্গো সুপার ক্লাস্টার তৈরি, মানে এটা আমাদের সুপার ক্লাস্টার, যেই সুপার ক্লাস্টারে আমাদের সোলার সিস্টেম রয়েছে। তো এরকম অনেকগুলো অনেক মানে কোটি কোটি সুপার ক্লাস্টার একত্রিত হয়ে তৈরি হয় লোকাল সুপার ক্লাস্টার। এরকম অসংখ্য লোকাল সুপার ক্লাস্টার মিলে আমাদের অবজারভেবল ইউনিভার্স। মানে আমরা কিন্তু এখান থেকে মানে বুঝতে পারি আমরা এক্স্যাক্টলি কোথায় আছি আমাদের পুরা ইউনিভার্সে, এবং আমাদের অবস্থানটা কতটুকু ইনসিগনিফিকেন্ট, মানে কি বলবো। তো এরকম এটা স্কেল করা যায়। আমি যদি একটা লিংকের মাধ্যমে দেখাই, মানে আমি যদি এটাকে স্কেল করি, একদম যদি শুরু থেকে আসি, যে 10 টু দি পাওয়ার, এটা হলো 10 টু দি পাওয়ার -35, এই সময়ে হলো এটা এরকম, মানে প্লাঙ্ক লেন্থ আর স্ট্রিং, আমরা যে স্ট্রিং থিওরি বলি। তো তারপর আস্তে আস্তে যদি আসি, আস্তে আস্তে যখন যদি 10 টু দি পাওয়ার -35 এরকম আস্তে আস্তে সময় বাড়তে বাড়তে আমরা হয়তো এই যে আমরা কিছু নিউট্রিনো আর টপ কোয়ার্ক পাই, এটা 10 টু দি পাওয়ার -21। তারপরে এই যে এলিমেন্টারি পার্টিকেল গুলো এই সাইজে, এরপরে অ্যাটম, এবং তারপরে আস্তে আস্তে আমরা হয়তো কিছু অবজার্ভ করবো। এই যে এখানে কিছু ক্রোমোজোম আছে, ক্রোমোজোম আর ভাইরাস টাইপ থিংস 10 টু দি পাওয়ার। এরপরে পিঁপড়া 10 টু দি পাওয়ার 2.5। তো এরকম আর কি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা স্কেল করে দেখতে পারো আর কি। তো আস্তে আস্তে এরকম বাড়তে সবশেষ 10 টু দি পাওয়ার 27 এরকম আমাদের পুরা অবজারভেবল ইউনিভার্স। So that is আচ্ছা, আচ্ছা আমরা কোথায় ছিলাম? অবজারভেবল ইউনিভার্স। ওকে, সো আচ্ছা আমার টক কি বোরিং লাগতেছে? আমি বুঝতেছি না। আচ্ছা, তো এরপরে আমরা যদি অ্যাস্ট্রোনমি একদম মোটামুটি শেষ করি, এরপরে আমরা আমাদের এক্সপ্যান্ডিং ইউনিভার্সের দিকে যাইতে পারি। মোটামুটি দিকে যদি আসি, তো আমাদের ইউনিভার্স যে এক্সপ্যান্ড করতেছে, এটা সর্বপ্রথম অবজার্ভ করেন সায়েন্টিস্ট হাবল। তিনি এটা আর কি আবিষ্কার করেন আর কি, যে আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে। তিনি অনেকগুলা আউটার আউটার স্পেস অবজেক্টের ভেলোসিটি এবং ওই সকল স্পেস অবজেক্টের ডিস্টেন্স বের করেন, এবং তখন এগুলো নেবুলা বলা হইতো, কারণ তখন যে আমাদের গ্যালাক্সির বাইরেও যে গ্যালাক্সি থাকতে পারে এইটা সম্পর্কে মানুষের ধারণা ছিল না, সায়েন্টিস্টরাও এটা সম্পর্কে নিশ্চিত ছিল না। তো তিনি ভেলোসিটি আর ডিস্টেন্সের বিপরীতে কিছু গ্রাফ, কিছু পয়েন্ট নিয়ে আর কি ওই পার্টিকুলার অবজেক্টের পজিশন ডিটারমাইন করেন, এবং দেখেন যে দ্য ফার্দার অ্যাওয়ে গ্যালাক্সি দ্য ফাস্টার দে আর মুভিং অ্যাওয়ে ফ্রম আস। এবং তিনি এভাবে মানে ভি ইজ ইকুয়াল এইচ টি সূত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করেন, যেখানে হলো ভি হলো ডিস্টেন্স আর ভেলোসিটি অফ দ্যাট অবজেক্ট, এইচ হলো
প্লাঙ্ক কনস্ট্যান্ট না, এখানে এইচ হলো হাবল প্যারামিটার আর ডি হলো ডিস্টেন্স। তাহলে এখানে আমরা হাবল কনস্ট্যান্ট বলি অনেকে, বাট ইট শুড কল প্যারামিটার বিকজ হাবল প্যারামিটারটা হলো এটা ফিক্সড ভ্যালু না। নিয়ার অবজেক্টের জন্য হাবল প্যারামিটারের ভ্যালু একরকম, আর ফার্দার অবজেক্টের জন্য হাবল প্যারামিটারের ভ্যালু আরেক রকম। এই জন্য আমরা এটাকে কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি বলতে পারি না। কিন্তু কেন হাবল প্যারামিটারের ভ্যালু মানে ডিফারেন্স, ফার্দার অবজেক্টের জন্য একরকম, নিয়ার অবজেক্টের জন্য একরকম, এটা কিন্তু আরেকটা অ্যাস্ট্রোনমিক্যাল প্রবলেম, যেটাকে হাবল টেনশন বলে, যেটা নিয়ে সায়েন্টিস্টরা এখনো অনেক রিসার্চ করেন, যে এই প্যারামিটার ভ্যালু কেন ফ্লাকচুয়েট করে আর কি। তো এখানে এক্সপ্যান্ডিং ইউনিভার্সের একটা অ্যানালজি দিয়ে বোঝানো যাইতে পারে, আমরা যখন কেক তৈরি করি, ওই কেকের উপরে রাইজিন, অ্যালমন্ড আর ক্যাশু ছড়াই দিই। ছড়াই দেওয়ার পরে যখন আমরা ছড়াই দিই, দেওয়ার পরে আমরা যখন বেক করি, বেক করার পরে কেকটা যখন বড় হয়ে যায়, তখন আমরা দেখি যে ওই রাইজিন আর ক্যাশু গুলা মানে প্রথমে তো কাছাকাছি ছিল, পরে হলো ওরা ইকুয়াল ডিস্টেন্সে আর কি চলে যায়। প্রথমে ওরা যত কাছে ছিল, কেক হয়ে যাওয়ার পরে ওর সমানুপাতিক হারে ওই দূরত্ব আর কি চলে যায়, মানে সবাই সবার থেকে সমান দূরত্বে চলে যায়। আমাদের বিগ ব্যাং এর পরে ইউনিভার্সের এক্সপ্যানশনটা অনেকটা এরকম কেকের মতোই হয়েছিল আর কি, মানে স্টার গুলো যে ডিস্টেন্সে ছিল আর অবজেক্ট গুলো যে ডিস্টেন্সে ছিল, এক্সপ্যানশনের পরে ওরা সবাই সবার থেকে সমান সমান দূরত্বে চলে যায় আর কি। তো এটা হলো আমাদের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এই পর্যন্ত আমরা হলো ইউনিভার্সে দেখতে পাই। এটা হলো ইউনিভার্সের 3,80,000 বছরের ছবি, মানে প্লাঙ্ক টেলিস্কোপের মাধ্যমে এটা প্লাঙ্ক টেলিস্কোপ যে ডেটা নিছে ওই ডেটাগুলা দিয়ে তৈরি। এটাকে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি রেডিয়েশন। তো এখানে যেগুলা দেখতেছি মানে ফেইন্ট অ্যানিসোট্রপি, কালার ডিফারেন্স যেটা দেখা যাইতেছে, ইট অ্যাকচুয়ালি দ্য টেম্পারেচার ফ্লাকচুয়েশন, এবং এই টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা হলো মিলি ক্যালভিন টেম্পারেচার ফ্লাকচুয়েশনস। এবং এরপরে আর কি আমরা এটা হলো বিগ ব্যাং এর 3,80,000 বছর পরের ছবি, এবং এর আগের ছবি আমরা আসলে এখনো দেখতে পাই নাই, বা আগের যেসব ঘটনা আমরা এখনো ওইভাবে অবজার্ভ করতে পারি নাই। বাট এরপরে কি ঘটে, এই যে এখানে যদি আমি যাই, এখানে যদি আমি দেখাই, এইখানে হলো প্লাঙ্ক রেডিয়েশন। এরপরে হলো যখন সময় বাড়তে থাকে, তখন ওই যে অ্যাটমগুলা ডিকাপলড অবস্থায়, ফোটনগুলা অ্যাটমের মধ্যে ডিকাপলড অবস্থায় ছিল, যে কারণে পুরো ইউনিভার্সটা অন্ধকার অবস্থায় ছিল। অন্ধকার অবস্থায় থাকার পরে আস্তে 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 যখন এটা ঠান্ডা হয়, খুবই মানে হট এবং ডেন্স অবস্থায় ছিল সেই সময়, এবং আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হয় নিয়ার অ্যাবাউট 1 বিলিয়ন বছরের সময়ের দিকে, তো ঠান্ডা হয়ে এটা হলো ওর মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল, ওর মধ্যে যে ফোটন গুলো ডিকাপলড হয়ে ওইটা পুরা ইউনিভার্সে ছড়াই যায়, এবং ওইটাকে বলা হয় ইপোক অফ লাস্ট স্ক্যাটারিং। কারণ ওই সময়টাতে ইউনিভার্স আলোকিত হয়ে ওঠে, এবং তারপরে আর কি ইউনিভার্স পুরো অন্ধকারে নিমজ্জিত হয়। তো ওই যে ইপোক অফ লাস্ট স্ক্যাটারিং এর সময় ফোটন গুলো যে চারিদিকে ছড়াই গেছিল, এবং সেই সময় ইউনিভার্স পুরা নিউট্রাল হাইড্রোজেন ছিল আর কি। তো ওই নিউট্রাল হাইড্রোজেন ওই ফোটন গুলোকে অ্যাবসর্ব করে আয়োনাইজড হাইড্রোজেনে পরিণত হয় ওই ইপোক অফ লাস্ট স্ক্যাটারিং এর পরে। তারপরে এইসব আয়োনাইজড হাইড্রোজেন পরবর্তীতে যেখানে টেম্পারেচার ডিফারেন্স ছিল, সেখানে হলো ওরা একত্রিত হয়, এবং একত্রিত হয়ে আস্তে আস্তে বিভিন্ন মাস ক্রিয়েট করে, আর বিভিন্ন মানে মাস ডিফারেন্স তৈরি হয়, এবং বিভিন্ন ক্লাস্টার তৈরি করে, এবং ওই ক্লাস্টার গুলো পরবর্তীতে গ্যালাক্সি তৈরি করে। তো এই ছবিটা আমার হলো থিসিস থেকে নেওয়া। এখানে যে অনসেট সার্কেলে যে গ্যালাক্সি ছবিগুলো দেওয়া আছে, এগুলো রেডশিফট 0, অর্থাৎ বর্তমান সময়ের অবস্থা নির্দেশ করতেছে আর কি। তো এটা হলো একটা ইউনিভার্সের টাইম ল্যাপস বলা যেতে পারে। যেমন আমরা ছোট থেকে বড় হই, তারপরে আস্তে আস্তে আমাদের শারীরিক পরিবর্তন ঘটে, ঠিক তেমনি ইউনিভার্স বিগ ব্যাং এর পর থেকে আস্তে আস্তে ইউনিভার্সের যে ইভলিউশন হইতেছে, কসমিক ইভলিউশন, সেটা এখানে দেখানো হয়েছে।
তো এখন হলো ইউনিভার্সের ডেনসিটি এত কমে গেছে যে এরা এখান থেকে নতুন কোনো গ্যালাক্সি তৈরি হওয়া সম্ভব না বিগ ব্যাং এর পরবর্তী সময়ের পর থেকে আর কি। এখন হলো প্ল্যানেটারি নেবুলা থেকে হয়তো নতুন স্টার তৈরি হইতে পারে, বাট ওই সময়ে যে পরিমাণ গ্যালাক্সি তৈরি হয়েছিল এখন আর নতুন করে গ্যালাক্সি তৈরি হওয়া পসিবল না আর কি। তো এটা হলো আমাদের এক্সপ্যান্ডিং ইউনিভার্সের স্টেলার ইভলিউশন। প্রথমে আমাদের প্ল্যানেটারি নেবুলা থেকে যদি আমি শুরু করি, ধরো যে একটা সুপারনোভা বিস্ফোরণ হয়েছে এবং ওই বিস্ফোরণের পরে কিছু নেবুলা ছিল আর কি। তো এই নেবুলা গুলো হয় কি যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে একত্রিত হয়ে ওইটা যদি ভর অনেক বেশি হয় তাহলে ওইটা হাই মাস স্টার তৈরি হবে, আর ওইটার ভর যদি কম হয় তাহলে ওইটা মেইন সিকোয়েন্স স্টার তৈরি করবে আর কি। তো তারপরে মেইন সিকোয়েন্স স্টার হলো রেড জায়ান্টে পরিণত হবে যদি ওইটা মানে সানলাইট ভর হয়, আর যদি ওইটার ভর আরো বেশি হয় তাহলে এটা রেড সুপার জায়ান্টে পরিণত হবে। পরে রেড জায়ান্ট থেকে ওই যে বললাম হলো হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন যখন থাকবে না তখন এটা প্ল্যানেটারি নেবুলাতে পরিবর্তিত হবে এবং প্ল্যানেটারি নেবুলার পরবর্তীতে মাঝের দিকে একটা হোয়াইট ডর্ফ অবশিষ্ট থাকবে এবং শেষে হলো রেড সুপার জায়ান্টের ক্ষেত্রে এটা সুপারনোভা বিস্ফোরণ ঘটবে এবং সুপারনোভা বিস্ফোরণের পরে এটা যদি ভর অনেক বেশি হয় তাহলে এটা একটা ব্ল্যাক হোলে পরিণত হবে, আর ভর যদি কম হয় তাহলে এটা একটা নিউট্রন স্টারে পরিণত হবে। তো নিউট্রন স্টার ছাড়াও পালসারে পরিণত হইতে পারে, যেটা মানে ইলেকট্রোম্যাগনেটিক পালস এমিট করে একটা সার্টেন টাইম পর পর। নিউট্রন স্টার হইতে পারে, নিউট্রন স্টারের খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকে আর কি, এর একটা স্পিন থাকে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের টক। আমি আই এম নট শিওর যে কতটুকু কভার করতে পারছি টপিক, বাট দ্যাট ইজ অল ফর টুনাইট। কোয়েশ্চেন? জয়িতার কোশ্চেন আছে? এটা সাহস মানে আমি তো ফার্স্টে স্যারের সাথে যখন ডক্টর মাসুম বিল্লাহ স্যারের সাথে কাজ করতাম, উনি আর কি আর আমি টেলিস্কোপ নিয়ে আসছিলাম ক্যাম্পাসে, তো স্যারই আমাকে বলেন যে আমি যেন ইসে করি আর কি, থিসিসটা এখানে করি। তো স্যার অনেক রিসার্চ আইডিয়া আমাকে দিতেন, তো আমিও রিসার্চ আইডিয়া গুলা নিয়ে কাজ করতাম আর কি। তো পরে ডক্টর আসাদ স্যারের সাথে কাজ করার সুযোগ হলো আইইউবির ডক্টর খান মোহাম্মদ আসাদ স্যার। তো ওনার সাথে কথা বললাম যে স্যার আমি তো থিসিস অ্যাস্ট্রোনমিতে করার চেষ্টা করতেছি, বাট আমি কোনো আইডিয়া পাচ্ছি না। তো স্যার আমাকে বললেন যে ওনাদের একটা রিসার্চ গ্রুপ আছে, আমি চাইলে ওই রিসার্চ গ্রুপে অ্যাড হইতে পারি। তো ওইখানে অ্যাড হইলাম, পরে ওইখানে 21 সেন্টিমিটার কসমোলজির একটা ইয়েটা পাইছি। আমি সাহস হয়তো একা হয়তো করতে পারতাম না স্যারের হেল্প ছাড়া। আকবর আহমেদ চৌধুরী ভাই ছিলেন, উনি অনেক হেল্প করছেন। মানে আমি হয়তো একা করতে পারতাম না, বিকজ মাসুম বিল্লাহ স্যারের ফিল্ড তো অ্যাস্ট্রোনমি না। স্যারের থেকে আর কি আমি সাহস পাইছি, আর স্যারের যে রিসার্চ স্টুডেন্ট ছিল ওনারা আমাকে হেল্প করছেন। সো দ্যাটস ইট। টপিক রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? বা কেউ কোনো অংশ বুঝতে সমস্যা হয়েছে কিনা বা কোনো কিছু, যে কোনো কিছু হইতে পারে। কি উপদেশ? আচ্ছা আচ্ছা, I'm not a person, I'm not a guy who is pursuing higher studies in astronomy. মানে maybe I'm trying to pursue my higher study on astronomy, maybe, I'm not sure. But তাদের জন্য উপদেশ হলো
আমাদের অনেক বাংলাদেশে এখন অনেক সায়েন্টিস্ট আছে যারা বাইরে পিএইচডি করতেছে অ্যাস্ট্রোনমিতে, যাদেরকে হয়তো অনেকেই চিনে। তো এদের এদের সাথে কোলাবোরেট করা যেতে পারে। এদের অনেক অর্গানাইজেশন আছে, যেমন আমাদের দূরবীন, তারপরে হলো কাসা আছে, তারপরে আরো কিছু আছে ছোট ছোট, যেখানে যেমন তারপরে ওই যে একটা ইয়ে আছে না, দ্য কমিউনিটি অফ ফিজিক্স, এখানেও আর কি। তো এখানে আর কি অনেক সায়েন্টিস্টরা কাজ করে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হায়ার করে। ওইখানে ট্রাই করা যেতে পারে, বা বিভিন্ন রিসার্চ পেপার পড়া যেতে পারে। রিসার্চ পেপারে সায়েন্টিস্টদের নক করা যেতে পারে যে আপনার এই কাজটা আমি দেখলাম, আপনার এ বিষয়ে কাজ করতে চাই আমি। তো এইভাবে হয়তো ট্রাই করা যেতে পারে। সো আবার অনেকে আছে আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের ডিপার্টমেন্টে অনেকে বাইরে আছে, লাইক আফ্রিদি ভাই, তবু ভাই, এদের সাথে কথা বলা যেতে পারে। আমি হয়তো এই বিষয়ে, যখন আমি অ্যাস্ট্রোনমিতে হায়ার স্টাডিজ যদি আল্লাহ তাআলা কবুল করে, যদি করতে পারি, তখন হয়তো আরো ভালো অ্যাডভাইস দিতে পারবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। আর যারা পার্টিসিপেন্ট ছিল সবাইকে ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য। আমি খুব অল্প প্রিপারেশনে তৈরি করছি, এবং আমি মনে করতেছিলাম হয়তো মানে কেমন হবে জানি না, বাট কোন রকম বকবক করে গেছি, এটা সহ্য করে নেওয়ার জন্য। অনেক ভালো ছিল। আর হলো, যদি ফার্দার কোনো যদি কোয়েশ্চেন থাকে কোনো বিষয়, তাহলে আমাকে পার্সোনালি যে কেউ নক করতে পারে। হ্যাঁ, তৃষা, বলতে পারো তুমি। ভাইয়া, আপনি তারপর হচ্ছে জয়িতা দিদি দীর্ঘদিন ধরে দূরবীনের ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছেন দেখতেছিলাম। তো হচ্ছে এই ক্ষেত্রে দূরবীনের ভলেন্টিয়ার হওয়ার জন্য যদি কিছু দিক নির্দেশনা দিতেন, বা কিভাবে কাজ করলে দূরবীনের সাথে কাজ করা যাবে, এগুলো যদি একটু হেল্প করতেন। দূরবীন হলো আমাদের ইয়ারলি রিক্রুট করে আর কি, এবারও রিক্রুট করবে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো মেবি রিক্রুট করবে। তো ওইটা একটু খেয়াল রাখতে হবে, আর আমরাও জানানোর চেষ্টা করব যখন দূরবীন রিক্রুট করে, তখন ওইটার মাধ্যমে আবেদন করতে পারো। আর দূরবীন হলো কিছু মানে চ্যাপ্টার করে আর কি, যেমন আমাদের পাবনাতে একটা চ্যাপ্টার আছে, চিটাগাং চ্যাপ্টার আছে। আমরা যশোরে একটা চ্যাপ্টার করতে চাইছিলাম, বাট সামহাও এটা করে ওঠা হয় নাই। চ্যাপ্টারের মাধ্যমে অনেকে কাজ করে আর কি, লোকালি টেলিস্কোপ নিয়ে এসে। হ্যাঁ, এটা হবে না হয়তো, বাট দূরবীন রিক্রুট করে, ওদের রিক্রুটমেন্ট প্রসেসে ইয়া করা যায়। তো তখন আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। জানা যাবে। আর কেউ কিছু বলতে চায় কিনা? এখানে মেবি জুনিয়ররা বেশি আছে আই গেস। জুনিয়র 2 জন আছে, সেকেন্ড ইয়ারের 2 জন আছে। মানে ওভারঅল টকে, মানে আমি যখন কথা বলতেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম না পার্টিসিপেন্ট, আমি শুধু আমার স্ক্রিন দেখছিলাম। তখন পার্টিসিপেন্ট কেমন ছিল? মানে ছিল ভাই 16-17 জনের মতো ছিল টোটাল। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা তোমাদের? কিছু বলতে চাও কিনা? না হলে উই শুড পজ। ভাইয়া, এই স্লাইড গুলা কি পাওয়া যেতে পারে? আমি একটু কাজে ছিলাম, তো এই জন্য হচ্ছে ফার্স্ট থেকে থাকতে পারি নাই, লাস্টের থেকে জয়েন হয়েছি, তো সবগুলা পাই আচ্ছা নাই। হচ্ছে তৃষা, এটা রেকর্ডিং করা আছে, এটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, তুমি দিও, আর আমি দেখি স্লাইডটার পিডিএফ বানিয়ে আমি তোমাকে দিয়ে দিব, দেন তুমি সবাইকে দিয়ে দিও আর কি। এখানে অনেক লিংক আছে, লিংকেও তোমরা ওই যেগুলো দেখাচ্ছিলাম ওইগুলো দেখে মানে জাস্ট ইয়ে করতে পারো। আচ্ছা ভাই, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। আর কোনো কোশ্চেন নাই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। নাইমুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ, আমাদের প্রথম বলবো না,
এর আগে অনেকটা ওয়েবিনার হয়েছে, বাট আমরা আর কি নতুন করে শুরু করতেছি আর কি। নতুন আমাদের করে জন্য শুরু শুরু করতে করা না, মাসের পর। তোমরা ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের কোলাবোরেশনে আগামীগুলা শুরু করো। আমি ওই অপেক্ষায় আছি আর কি। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আমরা তাহলে হুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।